সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য পুনরায় মিলিত হয়েছি। ইতিমধ্যে আমরা দুদিন এই অধ্যায়টির উপর আলোচনা করে ফেলেছি। প্রথম দিনকে রাসায়নিক বিক্রিয়া অংশটির উপর আলোচনা হয়েছে, আর দ্বিতীয় দিন রাসায়নিক সমীকরণ এই অংশের উপর আলোচনা করা হয়েছে। আজকে বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া এই শীর্ষকটির উপর আলোচনা করা হবে। তো রাসায়নিক বিক্রিয়া অনেক রকমের রয়েছে। তো আমাদের যে সিলেবাস, দশম শ্রেণীর সিলেবাসে বিশেষ কয়েক ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি সেগুলি আলোচনা করব। তো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা দেখো। সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া। এই 6 রকমের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। যদিও এই 6 রকমের ছাড়াও আরও অনেক রকমের রাসায়নিক বিক্রিয়া রয়েছে, তার মধ্যে কয়েক ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমরা তোমাদের রসায়ন বিজ্ঞানের যে পরবর্তী অধ্যায়গুলি আছে সেগুলি পড়ার সময় আরও কয়েক ধরনের রাসায়নিক বিক্রিয়ার সাথে তোমরা পরিচিত হবে। আপাতত এই 6 ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করা যাক সংযোজন বিক্রিয়া নিয়ে। তো নামটি বলে দেয় আসলে বিক্রিয়াটি কি। সংযোজন অর্থাৎ সংযোগের ফলে যে বিক্রিয়া ঘটে তাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। প্রকৃতপক্ষে তাই। এখানে হয় কি, এই বিক্রিয়াতে 2 বা তার বেশি পদার্থ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি নতুন পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে? তার মানে সংযোজন বিক্রিয়াতে বিক্রিয়ক সর্বদাই 2 বা তার বেশি হবে, আর বিক্রিয়াজাত পদার্থ একটি। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংজ্ঞা হিসাবে বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা তার বেশি পদার্থ যুক্ত হয়ে একটি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। উদাহরণ দেওয়া যাক, যেমন বায়ুতে যখন ম্যাগনেসিয়াম ফিতার দহন হয় তখন ম্যাগনেসিয়ামের সাথে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযোগের ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি হল 2Mg + O2 = 2MgO। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের সংযোগে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক যৌগ উৎপন্ন হয়েছে। এটি একটি সংযোজন বিক্রিয়া। এছাড়া আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ হিসাবে একটা বিক্রিয়া বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে জলের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড দিলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের সংযোগে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। সংযোজন বিক্রিয়ার উদাহরণ হিসাবে সেটাকেও তোমরা বলতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা জানলে সংযোজন বিক্রিয়া কাকে বলে, সংযোজন বিক্রিয়ার উদাহরণ তোমরা জানবে। ঠিক আছে? এবার আসা যাক দ্বিতীয় বিক্রিয়াটিতে। দ্বিতীয় বিক্রিয়াটির নাম বলেছিলাম আমি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া এখানে কি হয়? এখানে একটি পদার্থ বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে, একটি পদার্থ বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে? অর্থাৎ বিয়োজন বিক্রিয়াতে বিক্রিয়ক সর্বদা একটি, আর বিক্রিয়াজাত পদার্থ 2 বা তার বেশি। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই যে বিয়োজনটা হবে কোনো একটা
বাহ্যিক শক্তির প্রভাবে, অর্থাৎ বিক্রিয়কের মধ্যে শক্তি সরবরাহ করলে বাইরে থেকে তবে বিক্রিয়কটি বিয়োজিত হবে। এই শক্তিটি দেওয়া হয় কখনো তাপ হিসাবে, কখনো আলো হিসাবে, কখনো তড়িৎ প্রবাহর সাহায্যে। ঠিক আছে, তাহলে আরেকটু ভালো করে আমরা বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ তাপ অথবা আলো অথবা তড়িৎ প্রবাহের সাহায্যে বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। আবার বলি, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ তাপ অথবা আলো অথবা তড়িৎ প্রবাহের সাহায্যে বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। ঠিক আছে, এখন তার শক্তি না আলোক শক্তি না তড়িৎ শক্তির সাহায্যে পদার্থটি বিয়োজিত হচ্ছে, তার উপর ভিত্তি করে আবার বিয়োজন বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। যদি বিয়োজন বিক্রিয়া তাপের প্রভাবে হয় তখন তাকে বলা হবে তাপীয় বিয়োজন। ঠিক আছে, তাপের প্রভাবে যদি বিয়োজন বিক্রিয়া হয়। যদি বিয়োজন বিক্রিয়া আলোর প্রভাবে হয় তাহলে তাকে বলা হবে আলোক রাসায়নিক বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া যদি আলোর প্রভাবে হয় তাহলে তাকে বলা হবে আলোক রাসায়নিক বিক্রিয়া। আর যদি বিয়োজন বিক্রিয়া তড়িৎ প্রবাহের প্রভাবে হয় তখন তাকে বলা হবে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণও বলে থাকে। তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে কি বললাম যে বিয়োজন প্রক্রিয়া সংঘটিত হয় তাপ আলো অথবা তড়িৎ প্রবাহের সাহায্যে। কোন শক্তির প্রভাবে বিয়োজিত হচ্ছে বিক্রিয়কটি তার উপর ভিত্তি করে বিয়োজন প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। তাপের প্রভাবে বিয়োজন বিক্রিয়া হলে তাকে বলা হয় তাপীয় বিয়োজন। আলোক শক্তির প্রভাবে বিয়োজন বিক্রিয়া হলে তাকে বলা হয় আলোক রাসায়নিক বিক্রিয়া। আর যদি তড়িৎ প্রবাহের সাহায্যে বিয়োজন বিক্রিয়া সংঘটিত হয় তবে তাকে বলা হবে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। সংজ্ঞাগুলো নতুন কিছু না, ওই যে বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা বললাম সেখান থেকেই এই সংজ্ঞাগুলো সব নিজেই গঠন করে নেওয়া যায়। যেমন তাপীয় বিয়োজনের সংজ্ঞা দেবে তুমি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ তাপের প্রভাবে বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলে। আলোক রাসায়নিক বিয়োজনের সংজ্ঞা দেবে তুমি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ আলোক শক্তির প্রভাবে বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে আলোক রাসায়নিক বিক্রিয়া বলে। এরকম তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা দেবে এভাবে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ তড়িৎ শক্তির সাহায্যে বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে তড়িৎ রাসায়নিক বিয়োজন বা তড়িৎ বিশ্লেষণ বলা হয়। ঠিক আছে, এই প্রত্যেক ধরনের বিয়োজন বিক্রিয়ার আমরা উদাহরণ দিই। যেমন তাপীয় বিয়োজনের একটি উদাহরণ দেওয়া যাক। প্রথমে তাপীয় বিয়োজন। ক্যালসিয়াম কার্বনেট এই যৌগটি তাপের প্রভাবে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, তাপের প্রভাবে ক্যালসিয়াম কার্বনেট নামক যৌগটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এটি তাপীয় বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আলোক রাসায়নিক বিয়োজন। সিলভার ব্রোমাইড নামক যৌগকে আলোতে উন্মুক্ত করলে আলোর প্রভাবে যৌগটি বিয়োজিত হয়। এরপরে লাল বর্ণের রঙিন বাষ্প
ব্রোমিন বাষ্প নির্গত হয়ে যায় আর ধূসর বর্ণের সিলভার অবশেষ রূপে পড়ে থাকে। সিলভার ব্রোমাইড যৌগটি আলোর প্রভাবে বিয়োজিত হয়ে গিয়ে লাল বর্ণের ব্রোমিন বাষ্প নির্গত হয়ে যায় আর ধূসর বর্ণের সিলভার অবশেষ রূপে পড়ে থাকে। ঠিক একই রকম সিলভার ক্লোরাইড নামক যৌগটি আলোর প্রভাবে বিয়োজিত হয়ে গিয়ে ক্লোরিন গ্যাস নির্গত হয় এবং ধূসর বর্ণের সিলভার অবশেষ রূপে পড়ে থাকে। ঠিক আছে, আলোর প্রভাবে সিলভার ক্লোরাইড নামক যৌগটি বিয়োজিত হয়ে ক্লোরিন গ্যাস নির্গত হয়ে যায় এবং ধূসর বর্ণের সিলভার অবশেষ রূপে পড়ে থাকে। ঠিক আছে, এই বিক্রিয়াটি, এই যে সিলভার ক্লোরাইডের আলোক রাসায়নিক বিয়োজন যেটি, এই বিক্রিয়াটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সাদা কালো ফটোগ্রাফিতে এই বিক্রিয়াটিকে ব্যবহার করা হয়। সাদা কালো ফটোগ্রাফিতে এই বিক্রিয়াটির প্রয়োগ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই গেল আলোক রাসায়নিক বিয়োজন এবং তাপীয় বিয়োজনের উদাহরণ। এবার তড়িৎ রাসায়নিক বিয়োজন বা তড়িৎ বিশ্লেষণ। সামান্য অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয়। সামান্য অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয়। এটা হলো তড়িৎ রাসায়নিক বিয়োজনের উদাহরণ। তাহলে আমরা বিয়োজন বিক্রিয়া কাকে বলে জানলাম। আমরা বিয়োজন বিক্রিয়া 3 রকমের এটা জানলাম। বিভিন্ন ধরনের বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা দিলাম এবং প্রত্যেকের উদাহরণ উল্লেখ করলাম। এখানে একটা জিনিস তো লক্ষ্য রাখবে যে বিয়োজন ঘটার জন্য শক্তির প্রয়োজন। ঠিক আছে, অন্যভাবে বলা যায় বিয়োজন বিক্রিয়াতে সর্বদা শক্তির শোষণ ঘটে। সরবরাহকৃত শক্তিকে শোষিত করে বিক্রিয়কটি বিয়োজিত হয়, শক্তির শোষণ ঘটে। তাহলে সেই হিসাবে বিয়োজন বিক্রিয়াকে আমরা একটি তাপগ্রাহী বা তাপ শোষী বিক্রিয়া বলতে পারি। ঠিক আছে, আবার বলি, বিয়োজন বিক্রিয়া সংঘটিত করার জন্য সর্বদাই তাপ, আলো বা তড়িৎ প্রবাহ এসব শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ বিয়োজন বিক্রিয়াতে শক্তির শোষণ ঘটে। তাই বিয়োজন বিক্রিয়াকে আমরা তাপ শোষী বা তাপগ্রাহী বিক্রিয়া বলতে পারি। আসো এবার তারপরে একটি তৃতীয় যেটি বলেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াতে হয় কি, কোনো যৌগ থেকে একটি পরমাণু বা কোনো একটি পরমাণুর জোটকে অন্য একটি পরমাণু বা পরমাণুর জোট প্রতিস্থাপিত করে। মানে কি, কোনো যৌগ থেকে একটি পরমাণু বা পরমাণুর জোটকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে অন্য একটি পরমাণু বা পরমাণুর জোট। এটাকে বলে প্রতিস্থাপিত হওয়া। কোনো একটি যৌগের একটি পরমাণু বা কোনো একটি পরমাণুর জোটকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে অন্য একটি পরমাণু বা পরমাণুর জোট। ঠিক আছে, তাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন একটু উদাহরণ দিই, দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে জিঙ্ক সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে তুমি লক্ষ্য করো যে এই সালফিউরিক অ্যাসিডের অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুগুলি সরে গেল, তার জায়গায় আসলো কি দস্তা। আমরা বলি, রসায়ন বিজ্ঞানের ভাষায় বলি, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুগুলি দস্তার দ্বারা প্রতিস্থাপিত হল। এটাকে রসায়ন বিজ্ঞানের ভাষায় বলা হয় সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুগুলি দস্তার দ্বারা প্রতিস্থাপিত হল। জিঙ্কের দ্বারা প্রতিস্থাপিত হলো, হয়ে জিঙ্ক সালফেট লবণ উৎপন্ন হলো। কাজে একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটি উদাহরণ দিই,
অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হয়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে কি হলো দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই যে হাইড্রোজেন পরমাণুটি, এই যে অ্যামোনিয়াম মূলক এই যে পরমাণুর জোটটি, এই জোটটি দ্বারা হাইড্রোজেন পরমাণুটি কি হলো, প্রতিস্থাপিত হলো। তাই আমি বলেছিলাম যে একটি পরমাণু বা পরমাণুর জোট অন্য কোনো পরমাণু বা পরমাণুর জোট দ্বারা প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের একটি পরমাণু বা পরমাণুর জোট অন্য কোনো পরমাণু বা পরমাণুর জোট দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ উৎপন্ন হয়, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমি এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার দুটো উদাহরণ দিলাম। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ সহ তোমরা সংজ্ঞা শিখবে। যদিও তোমাদের ধাতু অধাতু অধ্যায়ে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আরও কিছু বিষয় তোমরা জানবে। ধাতুর দ্বারা ধাতুর প্রতিস্থাপন, সেটাও একটা নির্দিষ্ট নিয়মে হয়ে থাকে। এ প্রসঙ্গে এখন আর আলোচনা করছি না। এটা ধাতু অধাতুর অধ্যায় পড়তে গিয়ে তোমরা আরেকটু জানবে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে। এবার আসি 4 নম্বরে যেটা বলছিলাম, প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া বা এটাকে বিনিময় বিক্রিয়া বলে। ঠিক আছে, বিনিময় বিক্রিয়া। এখানে কি হয়? এখানে হয় কি, দুটি যৌগের মধ্যে আয়নের বিনিময় ঘটে। হ্যাঁ, দুটি যৌগের মধ্যে আয়নের বিনিময় ঘটে। বিনিময় ঘটার ফলে নতুন আরেকটি যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে, দুটি যৌগের মধ্যে আয়নের বিনিময় ঘটে। বিনিময় ঘটার ফলে নতুন যৌগ উৎপন্ন হয়। আমি একটি উদাহরণ দিয়ে দেখাই। লিড নাইট্রেট এবং সোডিয়াম কার্বনেট নামক যৌগ দুটির মধ্যে বিক্রিয়া হলে লিড কার্বনেট এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। ঠিক আছে, লিড নাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ার ফলে লিড কার্বনেট এবং সোডিয়াম নাইট্রেট নামক যৌগ উৎপন্ন হয়। তাহলে এখানে কি হলো? এখানে এই যে লিড নাইট্রেটের মধ্যে যে নাইট্রেট আয়ন রয়েছে আর সোডিয়াম কার্বনেটের যে কার্বনেট আয়ন রয়েছে, তাদের বিনিময় হলো। কার্বনেট আয়ন চলে আসলো লিডের সাথে, নাইট্রেট আয়ন চলে গেল সোডিয়ামের সাথে, বিনিময় হলো। ঠিক আছে, ওটা বিনিময় হলো। হ্যাঁ, তাহলে বিনিময়ের ফলে এই লিড কার্বনেট এবং সোডিয়াম নাইট্রেট নামে নতুন দুটি যৌগ উৎপন্ন হলো। তাহলে বিনিময় বিক্রিয়া কাকে বলে বা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? তোমরা সংজ্ঞা এটাই দেবে, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের মধ্যে আয়ন বিনিময়ের ফলে নতুন ধর্মবিশিষ্ট অন্য দুটি যৌগ উৎপন্ন হয়, তাকে বিনিময় বিক্রিয়া বা বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমি একটা উদাহরণ দিলাম, তোমাদের বইয়ে তোমরা আরও এরকম কিছু উদাহরণ পাবে, সেই উদাহরণগুলি শিখে নেবে। ঠিক আছে কথাটা? আচ্ছা, এবার আসো পঞ্চম বিক্রিয়া। কি বললাম? পদক্ষেপণ বিক্রিয়া। পদক্ষেপ কি এ সম্পর্কে একটা ধারণা আমি আগেই দিয়েছি। এই অধ্যায়ের উপর যে প্রথম ক্লাসটি আমাদের হয়েছিল সেখানে মনে করে দেখো তোমরা। আমি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। এখানে হয় কি, এই বিক্রিয়াতে হয় কি, দুটি যৌগ
জলীয় দ্রবণে বিক্রিয়া করে। জলীয় দ্রবণের কথাটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। অদক্ষপণ বিক্রিয়া সর্বদাই জলীয় দ্রবণে হবে কিন্তু। তাহলে দুটি যৌগ জলীয় দ্রবণে বিক্রিয়া করে। বিক্রিয়া করার ফলে একটি অদ্রাব্য পদার্থ উৎপন্ন হয়, যা ওই দ্রবণের নিচে থিতিয়ে পড়ে। এই যে অদ্রাব্য পদার্থটি যেটি দ্রবণের নিচে থিতিয়ে পড়ছে, এটাকেই বলা হয় অদক্ষিপ। এটাকেই বলা হচ্ছে অদক্ষিপ। তাহলে তুমি সংজ্ঞা হিসাবে কি বলবে? তুমি সংজ্ঞা হিসাবে বলবে যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগ জলীয় দ্রবণে বিক্রিয়া করে একটি অদক্ষেপ উৎপন্ন করে, তাকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। আবার বলি, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগ জলীয় দ্রবণে বিক্রিয়া করে একটি অদক্ষেপ উৎপন্ন করে, তাকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, উদাহরণ দিই। বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সাথে সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়া হলে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে, জলীয় দ্রবণে কিন্তু এরা দুটোই লবণ। এই লবণ দুটি তাদের জলীয় দ্রবণে পরস্পরের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করার ফলে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই চিহ্নটার সঙ্গে তোমরা পরিচিত। আমি আর বলেছিলাম, বিক্রিয়াজাত পদার্থ অদক্ষেপ হলে তার পাশে এই বিশেষ চিহ্নটি কি করতে হবে? ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য রাখো, এখানে হয়েছে এই যে ক্লোরাইড আয়ন এবং সালফেট আয়ন, এদের কিন্তু বিনিময় হয়েছে। কাজে এই যে অদক্ষেপণ বিক্রিয়াকে তোমরা বিনিময় বিক্রিয়াও বলতে পারো। ঠিক না কথাটা? অদক্ষেপণ বিক্রিয়া মাত্রই বিনিময় বিক্রিয়া বা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু একটা কথা মনে রাখবে, সব বিনিময় বা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু অদক্ষেপণ বিক্রিয়া না। কেননা সব বিনিময় বিক্রিয়া জলীয় দ্রবণে হবে তার কোনো কথা নেই, আর সব বিনিময় বিক্রিয়াতে অদক্ষেপ উৎপন্ন হবে তাও না। ঠিক আছে কথাটা? সব বিনিময় বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়া না, কিন্তু অদক্ষেপণ বিক্রিয়া মাত্রই বিনিময় বিক্রিয়া। ঠিক আছে কথাটা? আচ্ছা, তাহলে অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা শিখবে তোমরা। অদক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? আর তোমরা এর সাথে শিখবে যে অদক্ষেপণ বিক্রিয়ার একটি উদাহরণ শিখবে। আর এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে, অদক্ষেপণ বিক্রিয়ার অপর নাম কি হতে পারে? তুমি উত্তরে বলবে অদক্ষেপণ বিক্রিয়ার অপর নাম হতে পারে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া। ঠিক আছে কথাটা? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া, এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। জলীয় দ্রবণে সংঘটিত হয় এমন একটি বিক্রিয়ার নাম লিখো। তার উত্তরে তুমি বলবে অদক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে কথাটা? আচ্ছা, তাহলে আজকে আমরা এই যে 6 প্রকারের রাসায়নিক বিক্রিয়া রয়েছে আমাদের সিলেবাসে, তার মধ্যে 5 প্রকারের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। তোমরা এই সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া উদাহরণ সহ এদের সংজ্ঞা শিখবে। এছাড়া ওই 3 প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া, 3 প্রকার বিয়োজন বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া এবং তড়িৎ বিয়োজন বিক্রিয়া, এগুলো তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যেটা, এগুলোর সংজ্ঞা উদাহরণ সহ শিখবে। ঠিক আছে? এছাড়া বিশেষ কিছু কতগুলি প্রশ্ন আমি উল্লেখ করলাম যে বিয়োজন বিক্রিয়াকে তাপগ্রাহী বা তাপশোষী বিক্রিয়া বলা হয় কেন। ঠিক আছে? তারপরে বললাম যে সাদা কালো ফটোগ্রাফির সাথে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি কি মনে আছে তো? ওই যে সিলভার ক্লোরাইডের আলোক রাসায়নিক বিয়োজন যেটা বললাম, সাদা কালো ফটোগ্রাফির সঙ্গে সংশ্লিষ্ট আলোক রাসায়নিক বিক্রিয়াটি কি। তারপরে জলীয় দ্রবণে সংঘটিত হয় এমন একটি বিক্রিয়ার নাম লিখো। অদক্ষেপণ বিক্রিয়ার অপর নাম কি হতে পারে?
এই সমস্ত বিশেষ প্রশ্নের উত্তরগুলি আজকের আলোচনা থেকে তোমরা শিখবে। তো এছাড়া আরেকটা আছে 6 নম্বর, যেটা জারণ বিজারণ বিক্রিয়া। এটার উপর আলোচনাটা আরেকটু বিশদ, বেশ কিছুটা সময় লাগবে এটা আলোচনা করার জন্য। তো আমাদের যে একটা কিছু যান্ত্রিক কারণে, বিভিন্ন প্রযুক্তিগত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই রেকর্ডিংটাকে সীমাবদ্ধ রাখতে হয়, তাই ওই 6 নম্বর বিক্রিয়াটা নিয়ে আজকে আলোচনা করতে পারছি না। তো ওই 6 নম্বর বিক্রিয়াটা আর এই অধ্যায়ের অল্প আরেকটু অংশ বাকি রইল, সেই অংশটুকু আলোচনা করে আগামী দিনে অর্থাৎ 4র্থ দিনে আমরা এই অধ্যায়ের উপর আলোচনা সম্পূর্ণ করব। ইতিমধ্যে আমরা 3 দিন আলোচনা করে ফেললাম, হ্যাঁ, আরেকদিন আমরা আলোচনা করে এই অধ্যায়টার উপর আলোচনা সম্পূর্ণ করব। তোমরা ভালো করে তোমাদের এনসিইআরটি টেক্সট বই এবং সাথে অন্য রেফারেন্স বই যদি পাও সেগুলো পড়ে বিষয়গুলি সম্পর্কে পরিষ্কার হও। আমি আশা করি তোমরা উপভোগ করছো আলোচনা। যদি আরও বিশেষ কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, আমাদের এই যে অনেক এডু সেন্টারের যে পেজ, সেই পেজের মাধ্যমে তোমরা আমার কাছে সরাসরি প্রশ্ন পাঠাতে পারো। আমি তোমাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতন আলোচনা আমরা এখানেই শেষ করছি।